আজকের আলোচনার বিষয়ে এমন দুজন মানুষকে নিয়ে যাদেরকে ছাড়া হয়তো আমাদের এই ডিজিটাল দুনিয়াটা আজকের মতো হতো না। আমরা কথা বলবো স্টিভ জবস আর বিল গেটসকে নিয়ে, তাদের সেই বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা যা পার্সোনাল কম্পিউটারকে নতুনভাবে চিনিয়েছে আর আমাদের এই আধুনিক বিশ্বকে বলতে গেলে গড়ে তুলেছে। প্রশ্নটা কিন্তু খুবই অবাক করার মতো, তাই না? কিভাবে দুজন কলেজ ড্রপ আউট, যাদের পথ ছিল একদমই আলাদা, তাঁরাই কিনা আজকের এই আধুনিক বিশ্বটা তৈরি করলেন? চলুন এই পুরো বিশ্লেষণের মাধ্যমে এই দারুণ মজার ধাঁধাটার উত্তর খোঁজা যাক। তো গল্পটা শুরু করতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। দেখতে হবে তাদের দুজনের পথটা কিভাবে আলাদা ছিল। দেখুন, একদিকে ছিলেন বিল গেটস, সিয়াটেলের এক ধনী পরিবারের ছেলে, অসম্ভব প্রতিভাবান একজন কোডার, যিনি ছোটবেলা থেকে জেতার জন্য যা করা দরকার তাই করতেন। আর অন্যদিকে স্টিভ জবস, একজন কলেজ ড্রপ আউট, যিনি ভারত থেকে এক আধ্যাত্মিক যাত্রা শেষ করে ফিরেছেন। তার আগ্রহ প্রযুক্তির চেয়েও বেশি ছিল ডিজাইন আর মার্কেটিংয়ে। মানে শুরু থেকেই তাদের পৃথিবীটা ছিল একেবারে দুই মেরুর। তো ১৯৭৪ সালটা ছিল একটা টার্নিং পয়েন্ট, যখন অল্টেরার 8800 নামের ছোট্ট কম্পিউটারটা বাজারে এলো। দুজনের পথ যেন হঠাৎ করেই একটা মোড় নিল। বিল গেটস সাথে সাথে এর মধ্যে ব্যবসার বিশাল সুযোগ দেখতে পেলেন আর হার্ভার্ড ছেড়ে দিলেন। অন্যদিকে জবস তখনও কম্পিউটার জগৎ থেকে অনেক দূরে, আধ্যাত্মিকতার খোঁজে। ভাবুন, একই জিনিস তাদের দুজনকে নাড়া দিয়েছিল, কিন্তু নিয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন দুটি পথে। আচ্ছা, এবার চলুন গল্পে একটু এগিয়ে যাই, দেখি কিভাবে তারা তাদের প্রথম বিপ্লবী প্রোডাক্টগুলো তৈরি করলেন আর নিজেদের কোম্পানি শুরু করলেন। অ্যাপেলের আসল ভিত্তি কিন্তু ছিল স্টিভ ওজনিয়াকের একটা দারুণ আইডিয়া। তখন কম্পিউটার চালানো ছিল খুবই কঠিন কাজ, কিন্তু ওজনিয়াক এমন একটা জিনিস বানালেন যেখানে একটা সাধারণ কিবোর্ড দিয়ে কমান্ড দিলেই সেটার সাথে সাথে একটা মনিটরে দেখা যেত। এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। ওজানিয়াকের নিজের মুখেই শোনা যাক, এটা ছিল তার জন্য একটা আহা মুহূর্ত। মানে তিনি যা টাইপ করছেন তার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই একটা ব্যাপারই কিন্তু কম্পিউটারকে সাধারণ মানুষের হাতের নাগালে আনার দরজাটা খুলে দিয়েছিল। জবস কিন্তু ওজনিয়াকের মতো টেকনিক্যাল জিনিসে অতটা আগ্রহী ছিলেন না। তার মাথায় ঘুরছিল একটাই চিন্তা, এটা কি বিক্রি করা যায় কিভাবে। আর এই দুজনের জুটিটাই ছিল অ্যাপেলের সাফল্যের আসল কারণ। একজন ছিলেন ইঞ্জিনিয়ার আর অন্যজন স্বপ্নদর্শী মার্কেটার। জবস ঠিকই ধরেছিলেন, কম্পিউটারকে যদি সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, তাহলে এটাকে শুধু একটা যন্ত্র হিসেবে দেখলে চলবে না। এটাকে হতে হবে সুন্দর, সহজ আর ব্যবহারকারী বান্ধব। আর এই চিন্তাভাবনাটাই কিন্তু অ্যাপলকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। ম্যাকিনটশ কম্পিউটার তৈরি হওয়া এবং এর ঠিক পরে মাইক্রোসফট উইন্ডোজ নিয়ে যে ঝামেলাটা শুরু হয়, তা তাদের সম্পর্ককে চিরদিনের মতো বদলে দেয়। এই ঝামেলার একেবারে কেন্দ্রে ছিল একটা প্রযুক্তি, যার নাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI। সহজ করে বললে, এর আগে মানুষকে কম্পিউটারে কমান্ড টাইপ করতে হতো, কিন্তু GUI এর ফলে মানুষ শুধু মাউস ক্লিক করে কাজ করতে পারত। মানে পুরো ব্যাপারটাই বদলে গেল। জবস যখন জেরক্সের ল্যাবে প্রথম এই প্রযুক্তিটা দেখেন, তিনি সাথে সাথে বুঝে যান যে এটাই কম্পিউটারের ভবিষ্যৎ। জেরক্স হয়তো এর গুরুত্বটা ধরতে পারেনি, কিন্তু জবস বেড়েছিলেন। তিনি এই আইডিয়াটা নিয়ে সাধারণ মানুষের জন্য একটা প্রোডাক্ট বানানোর মিশনে নেমে পড়লেন। আর সেই প্রোডাক্টটার নামই ছিল ম্যাকিনটশ। কিন্তু শুধু হার্ডওয়্যার বানালেই তো হবে না, কম্পিউটার চালানোর জন্য সফটওয়্যারও লাগবে। আর তখন সফটওয়্যারের দুনিয়ায় সবচেয়ে বড় নাম অবশ্যই মাইক্রোসফট। তাই জবস তার চির প্রতিদ্বন্দ্বী বিল গেটসকেই ম্যাকিনটশ প্রজেক্টে কাজ করার জন্য ডাকলেন। এটা এমন একটা সিদ্ধান্ত ছিল যা পরে এক বিরাট বিশ্বাসঘাতকতার জন্ম দেয়। ম্যাকের GUI দেখে বিল গেটসেরও চোখ খুলে গেল। তিনিও জবসের মতোই এর ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, আর সাথে সাথেই তিনি বুঝে গেলেন তাকেও এমন কিছুই বানাতে হবে। তিনি তার টিমকে নির্দেশ দিলেন একটা নতুন অপারেটিং সিস্টেম বানাতে, যা সরাসরি অ্যাপেলের প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাবে। জবস যখন শুনলেন যে মাইক্রোসফট উইন্ডোজ নামে প্রায় একই রকম একটা জিনিস বানাচ্ছে, তখন তিনি রাগে ফেটে পড়েন। তার কাছে এটা ছিল সরাসরি একটা ধোঁকা। এই কথাটা থেকেই বোঝা যায় তাদের মধ্যে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল আর জবস কতটা আঘাত পেয়েছিলেন।
এই ঘটনার পর দুজনের ভাগ্য যেন 180 ডিগ্রি ঘুরে গেল। চলুন দেখি কিভাবে বিল গেটসের সাম্রাজ্য ফুলে ফেপে উঠল আর স্টিভ জবস তার নিজের হাতে গড়া কোম্পানি থেকেই বিতাড়িত হলেন। ম্যাকিনটশ কনসেপ্ট হিসাবে দারুণ হলেও বাণিজ্যিকভাবে সফল হতে পারল না। স্লো পারফরম্যান্স আর বেশি দামের কারণে মানুষ এটা কিনছিল না। এদিকে কোম্পানির ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে জবসকে অ্যাপল ছাড়তে বাধ্য করা হলো, আর ঠিক সেই সময়ে মাইক্রোসফট বাজারে নিয়ে এলো তাদের উইন্ডোজ, যা ধীরে ধীরে পুরো কম্পিউটার জগৎটাকেই দখল করে নিল। 1980-এর দশকের শেষের দিকে অবস্থাটা দেখুন। বিশ্বের 80%-এরও বেশি কম্পিউটারে চলত মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, আর অ্যাপল তাদের মার্কেট শেয়ার কমে 10%-এরও নিচে চলে এসেছিল। মাইক্রোসফটের আধিপত্য ছিল তখন প্রশ্নাতীত। জবস চলে যাওয়ার পর অ্যাপল যেন তার আত্মাটাই হারিয়ে ফেলেছিল। কোম্পানিটা তার সৃজনশীলতার মূল উৎসকে হারিয়ে ফেলেছিল। এরপর তারা একের পর এক এমন সব প্রোডাক্ট বাজারে আনতে শুরু করে যেগুলোর কোনো নতুনত্বই ছিল না। ফলে মার্কেট শেয়ার কমতে কমতে 4% এসে ঠেকে। 1996 সাল আস্তে আস্তে অবস্থা এতটাই খারাপ হলো যে অ্যাপলের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ালো $1 বিলিয়ন। ভাবা যায়, কোম্পানিটা দেউলিয়া হওয়ার একদম দোরগোড়ায় দাঁড়িয়েছিল। তাদের হাতে টিকে থাকার জন্য মাত্র কয়েক মাসের টাকা বাকি ছিল। এবার আমরা গল্পের একেবারে শেষ আর সবচেয়ে নাটকীয় পর্বে চলে এসেছি। জবসের ফেরা এবং তাদের এই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার এক অবিশ্বাস্য সমাপ্তি। যখন অ্যাপল প্রায় ধ্বংসের মুখে, তখন কোম্পানির বোর্ড জবসকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটা প্রায় ডুবে যাওয়া জাহাজকে বাঁচানোর জন্য জবসকে এমন একটা পদক্ষেপ নিতে হয়েছিল যা তখন কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সেই মঞ্চে জবস যা ঘোষণা করলেন তা ইতিহাস হয়ে গেল। তার পেছনের বিশাল পর্দায় ভেসে উঠল তার পুরনো শত্রু বিল গেটসের মুখ। গেটস ঘোষণা করলেন যে মাইক্রোসফট অ্যাপলে $150 মিলিয়ন বিনিয়োগ করবে আর ম্যাকের জন্য তাদের সফটওয়্যার বানানো চালিয়ে যাবে। এটা ছিল সেই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি, এক চরম সংকট থেকে জন্ম নেওয়া এক অবিশ্বাস্য পার্টনারশিপ যা অ্যাপলকে নতুন জীবন দিয়েছিল। স্টিভ জবস আর বিল গেটসের এই পুরো গল্পটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। উদ্ভাবনের পেছনের আসল চালিকা শক্তিটা কি? তীব্র প্রতিদ্বন্দ্বিতা যা দুজনকে তাদের সেরাটা দিতে বাধ্য করে, নাকি প্রয়োজনের মুহূর্তে তৈরি হওয়া একটা পার্টনারশিপ? এই দুই কিংবদন্তির জটিল সম্পর্ক আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।